ফেব্রুয়ারি 2026 একটা ছোট্ট টিপ অফ আসে। একজন রাজনৈতিক কর্মী নাসিক সিটি পুলিশকে জানান এক তরুণী হিন্দু মহিলা কর্মী কর্মক্ষেত্রে ধীরে ধীরে র্যাডিক্যালাইজড হয়ে উঠছেন। শুধু তাই নয়, তার আশেপাশে চলছে সন্দেহজনক কিছু কার্যকলাপ। অভিযোগটা সাধারণ ছিল না, তাই পুলিশও নেয় ভিন্ন পথ। চুপচাপ কোনো আওয়াজ না করে শুরু হয় একটা কভার্ট অপারেশন। মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রায় 40 দিন ধরে চলে এই গোপন মিশন। 4 থেকে 7 জন মহিলা কনস্টেবলকে হাউসকিপিং স্টাফের ছদ্মবেশে ঢুকিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রের নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসের বিপিও ইউনিটের অফিসে। কেউ জানতো না যারা সাফের কাজ করছে তাদের চোখ আসলে খুঁজে চলছে একটা নির্দিষ্ট তথ্য। প্রতিদিনের কথোপকথন, গোপন মিটিং, ওয়ার্ক স্টেশনের আচরণ সবকিছু নিঃশব্দে পর্যবেক্ষণ করা হচ্ছিল। ধীরে ধীরে উঠে আসতে থাকে এক ভয়ঙ্কর চিত্র, যা শুরু হয়েছিল একটা সন্দেহ দিয়ে, তার রূপ নেয় একাধিক গুরুতর অভিযোগে। অবশেষে 26শে মার্চ থেকে 3রা এপ্রিল দেওলালি ক্যাম্প ও মুম্বাই নাকা থানায় একে একে দায়ের হয় মোট 9টা এফআইআর। অভিযোগগুলো ছিল চমকে দেওয়ার মতো। যৌন হয়রানি, ধর্ষণ, স্টকিং, মানসিক নির্যাতন, এমনকি জোর করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগও উঠে আসে। একটা সাধারণ টিপ অফ কীভাবে খুলে দিল এমন এক অন্ধকার জগতের দরজা, জানবো এই ভিডিওতে। পুলিশের এফআইআর ও তদন্ত অনুযায়ী এটা কোনো একদিনের ঘটনা ছিল না। 2022 সাল থেকে শুরু করে মার্চ 2026 পর্যন্ত প্রায় 4 বছর ধরে চলছিল একটি সুসংগঠিত প্যাটার্ন। অভিযুক্ত কারা? টিম লিডার ও সিনিয়র কর্মীরা। তাদের টার্গেট ছিল 18 থেকে 25 বছর বয়সী তরুণী কর্মীরা, বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, চাকরির উপর নির্ভরশীল বা পারিবারিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ বলছে এই দুর্বলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। সবকিছু শুরু হতো অফিসের ট্রেনিং সেশন থেকে। সেখানে ধীরে ধীরে এমন মন্তব্য করা হতো যা সরাসরি ধর্মীয় বিশ্বাসকে আঘাত করত। অফিসের ট্রেনিংয়ে হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হতো, যেমন তোমার ঈশ্বর বলে কিছু নেই, শুধু আল্লাহ আছেন, শিবলিঙ্গ নিয়ে মকারি, হিন্দু দেবতাদের নিয়ে অপমান, যাতে ভিকটিমরা মানসিকভাবে বিচলিত হয়ে পড়ে। ঠিক সেই সময় সামনে আসতো সহানুভূতির মুখোশ, HR ম্যানেজার নিদা খান, যিনি প্রথমে বন্ধুত্ব করতেন, পাশে দাঁড়াতেন, তারপর ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে মানসিক প্রভাব বিস্তার করতেন। এই পুরো প্রক্রিয়াটাকেই তদন্তে বলা হয়েছে একটি পরিকল্পিত গ্রুমিং সাইকেল। এরপর শুরু হতো দ্বিতীয় ধাপ, লোভ ও চাপ। চাকরি, প্রমোশন, আর্থিক সাহায্য বা জব সিকিউরিটির লোভ দেখানো হতো। উইটনেস স্টেটমেন্টে এমন কথা উঠে এসছে, হিন্দু মেয়েদের বিয়ে করো, তারপর কনভার্ট করো। এই ধরনের নির্দেশ অভিযুক্তদের মধ্যে আদান প্রদান হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল এর পরের ধাপ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তৈরি করা হতো ব্যক্তিগত সম্পর্ক, তারপর শুরু হতো শারীরিক শোষণ। অভিযোগ অনুযায়ী হোটেলে নিয়ে যাওয়া, অবাঞ্ছিত স্পর্শ, স্টকিং, এমনকি ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেলও করা হতো। একজন ভিকটিম জানিয়েছেন বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল তার সঙ্গে। এরপর চাপ আসতো ধর্মীয় আচরণে, নামাজ পড়তে বাধ্য করা, রোজা রাখা, গোমাংস খাওয়ানো, ধর্মীয় টুপি পরানো। একজন পুরুষ কর্মীর অভিযোগ অনুযায়ী রমজানের সময় তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোর করে নামাজ পড়ানো হয়, টুপি পরিয়ে ছবি তুলে গ্রুপে ছেড়ে দেওয়া হয় এবং অপমানজনক মন্তব্য করা হয়। তদন্তে উদ্ধার হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট, অডিও ভিডিও রেকর্ডিং এবং একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান। কিছু রিপোর্টে এমনও ইঙ্গিত মিলেছে এই নেটওয়ার্কের সঙ্গে বিদেশি সংযোগও থাকতে পারে, বিশেষ করে মালয়েশিয়া ভিত্তিক কিছু প্রচারকের সঙ্গে সম্ভাব্য লিঙ্ক। সব মিলিয়ে পুলিশ ও তদন্তকারী সংস্থার ভাষায় এটি একটি অর্গানাইজড গ্রুমিং ট্র্যাপ, যেখানে আর্থিক দুর্বলতা, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্ক সবকিছুকেই একত্রে ব্যবহার করে তৈরি করা হয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ। এবং সেই ফাঁদের শিকার অন্তত 8 জন তরুণী ও 1 জন পুরুষ কর্মী। এখন প্রশ্ন হলো, এই সংগঠিত র্যাকেট ঠিক কারা কারা চালাতো? তদন্তের এই পর্যায়ে এসে ধীরে ধীরে সামনে আসে কয়েকটি নাম, যারা শুধু অভিযুক্তই নয়, বরং এই পুরো চক্রের কেন্দ্রবিন্দুতে ছিল। পুলিশ ও SITর তদন্ত অনুযায়ী এই কেসের মূল 2 মুখ হল টিম লিডার তৌসিফ আক্তার ও HR ম্যানেজার নিদা খান। তাদের ভূমিকা ছিল আলাদা, কিন্তু লক্ষ্য এক। তৌসিফ ফিল্ডে থেকে পুরো নেটওয়ার্ককে পরিচালনা করত, আর নিদা অফিসের ভিতরে থেকে অভিযোগগুলোকে দমিয়ে রাখার দায়িত্বে ছিল। এই অবস্থায় পুলিশ আর দেরি করেনি। এপ্রিলের মাঝামাঝি সময় একসাথে শুরু হয় একাধিক গ্রেপ্তার অভিযান। 16 থেকে 17 এপ্রিলের মধ্যে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ছিল 6 জন পুরুষ টিম লিডার এবং একজন মহিলা অপারেশনস ম্যানেজার। তদন্তে নিশ্চিত হওয়া নামগুলো তৌসিফ আক্তার, দানিশ শেখ, সাফি শেখ, রাজা মেমন, হাফিজ আনসারি এবং শাহরুখ কুরেশি। এছাড়াও গ্রেপ্তার করা হয় আশ্বিনী চাইনানি নামে এক মহিলা অপারেশনস ম্যানেজারকে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনাগুলো জানার পরও তিনি কোম্পানির অভ্যন্তরীণ POSH কমিটিতে বিষয়টি পাঠাননি, বরং সেগুলিকে চেপে গিয়েছিলেন। কিন্তু এই তালিকায় একটা নাম এখনও ধরাছোঁয়ার বাইরে, নিদা খান। অভিযানের শুরুতেই তিনি উধাও হয়ে যান, তার ডিজিটাল প্রেজেন্সও মুছে ফেলার চেষ্টা করা হয়। বর্তমানে তিনি পলাতক এবং আদালতে আগাম জামিনের আবেদন করেছেন তার আইনজীবীর মাধ্যমে। পুলিশ জানাচ্ছে তাকে খুঁজে বার করতে টেকনিক্যাল এবং ইন্টেলিজেন্স দুই দিক থেকেই চেষ্টা চলছে। সব মিলিয়ে এই কেস এখন আর শুধুমাত্র একটি অফিসের ভেতরের ঘটনা নয়। পুলিশ স্পষ্ট বলেছে এটি একটি সমন্বিত সংগঠিত গ্যাং অপারেশন, যেখানে প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট ছিল। কেউ টার্গেট করত, কেউ প্রভাব খাটাতো, আর কেউ পুরো সিস্টেমকে আড়াল করত। এই তদন্তের জন্য গঠন হয়েছে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার নেতৃত্বে রয়েছেন SP সন্দীপ মিত্রকে। এই টিম এখন শুধু অভিযুক্তদের নয়, কোম্পানির অভ্যন্তরীণ নীতি, POSH কমপ্লায়েন্স এবং অভিযোগ দমনের পুরো প্রক্রিয়াটাকেও খতিয়ে দেখছে। কারণ প্রশ্ন এখন অনেক বড়, এটা কি শুধুই কিছু ব্যক্তিগত অপরাধ, নাকি এর পিছনে ছিল আরও গভীর কোনো চক্র? 40 দিনের গোপন অপারেশন এক এক করে যে সত্যগুলো সামনে এনেছে, তা এখন স্থানীয় সীমানা ছাড়িয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসছে, আর তদন্ত এখনও চলছে। এই পুরো ঘটনার পরে চাপ শুধু পুলিশের ওপরই ছিল না, চাপ ছিল কোম্পানি, সরকার, সব পক্ষের ওপর। এবং ঠিক সেখান থেকেই শুরু হয় পরবর্তী বড় পদক্ষেপগুলো। অভিযোগ সামনে আসার পর TCS তাদের 0 টলারেন্স পলিসি অনুযায়ী অভিযুক্ত সব কর্মীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেন। 13 এপ্রিল প্যারেন্ট কোম্পানি টাটা সন্স আনুষ্ঠানিকভাবে জানায় ঘটনার একটি ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই তদন্তের নেতৃত্বে রয়েছেন কোম্পানির শীর্ষ পর্যায়ের এক্সিকিউটিভরা। শুধু তাই নয়, নাসিক অফিসের স্বাভাবিক কাজও থামিয়ে দেওয়া হয়। কর্মীদের নিরাপত্তার কথা ভেবে অফিস অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং সবাইকে পাঠানো হয় ওয়ার্ক ফ্রম হোমে। অর্থাৎ পুরো পরিবেশটাই যেন হঠাৎ থমকে দাঁড়ায়। এই কেস এখন আর শুধু লোকাল পুলিশের মধ্যে সীমাবদ্ধ নেই। SIT ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে এবং জাতীয় স্তরের সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করছে। 15 এপ্রিল ন্যাশনাল কমিশন ফর উইমেন একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে, যারা সরাসরি অফিসে গিয়ে অভিযোগগুলো যাচাই করবে। অর্থাৎ এই কেস এখন বহুস্তরীয় তদন্তের আওতায়। তবে এখানেই শেষ নয়, কারণ এই ঘটনাটা এখন পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। 16 এপ্রিল একটি পিটিশন দায়ের করা হয়, যেখানে জোর করে ধর্মান্তকরণকে টেররিস্ট অ্যাক্ট হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে এই পুরো ঘটনার পিছনে কোনো আন্তর্জাতিক ফান্ডিং বা নেটওয়ার্ক আছে কিনা তা খতিয়ে দেখার। এখন তদন্তকারীরা নজর দিচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট, অডিও ভিডিও প্রমাণ এবং সম্ভাব্য বিদেশি সংযোগের দিকে। অন্যদিকে নিদা খান এখনও পলাতক। খবর অনুযায়ী তিনি মুম্বাইয়ে আছেন এবং নিজেকে গর্ভবতী দাবি করে আগাম জামিনের আবেদন করেছেন। কিন্তু প্রশ্নগুলো সেগুলো এখনও ওপেন রয়ে গেছে। কিভাবে এতদিন ধরে চললো এই ঘটনাগুলো? কেন ভেতরের সিস্টেম আগে থেকে কিছু বুঝতে পারলো না? আর সবচেয়ে বড়, এর পিছনে কি আরও বড় কোনো চক্র লুকিয়ে আছে? এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।